আজকে আমরা দার্জিলিংয়ের একটা বনবাংলো নিয়ে কথা বলবো। সেখানকার একটা বিশেষ ঘর, ৪৪ নম্বর ঘর, সেটা নিয়ে পাওয়া একটা বিবরণ বেশ রহস্যময়। আমাদের হাতে যে সূত্রটা আছে সেটা একটা আখ্যান, একটা গল্প আর কি, যেখানে এই ঘরের কিছু ভুতুড়ে ঘটনার কথা বলা হয়েছে। তো আমরা চেষ্টা করব এই বর্ণনার গভীরে গিয়ে দেখতে যে ঠিক কী ঘটেছিল আর এর পেছনে সত্যি কোনো রহস্য আছে কিনা। হ্যাঁ, এই বিবরণটা দেখলে না মনে হয় এর মধ্যে লোকাল ফোকলোর স্থানীয় লোককথা আর তার সাথে মনস্তাত্ত্বিক ভয়ের কিছু উপাদান মেশানো আছে। বিচ্ছিন্ন একটা জায়গা, একটা অভিশপ্ত জিনিস, একজন অসহায় চরিত্র, এই ক্লাসিক এলিমেন্টসগুলো সূত্রটা কিভাবে ব্যবহার করেছে সেটাই দেখার, বেশ ইন্টারেস্টিং। একদম। তো গল্পটা শুরু হচ্ছে দার্জিলিংয়ের বেশ ঘন জঙ্গলের মধ্যে একটা বনবাংলো নিয়ে, আর সেখানকার ৪৪ নম্বর ঘরটা বনকর্মীদের মধ্যে বেশ কুখ্যাত, বুঝলেন? তো আমাদের সূত্র বলছে অরুণ ঘোষ নামে একজন বেশ অভিজ্ঞ পোড় খাওয়া বনকর্মীর পোস্টিং হয় সেখানে, আর তার কপালেই জোটে ওই ৪৪ নম্বর ঘরটা। সেখানকার যে কেয়ারটেকার ছিলেন, স্থানীয় তত্ত্বাবধায়ক, তিনি অরুণবাবুকে একটু ইতস্তত করেই বলেছিলেন। আচ্ছা, কি বলেছিলেন? বলেছিলেন যে, স্যার, ওই ঘরে একটা আয়না আছে, ওটা কাপড় দিয়ে ঢাকা থাকে, ওটা খুলবেন না প্লিজ, এরকম একটা ব্যাপার। এই সতর্কবার্তাটা খুব টিপিক্যাল কিন্তু গুরুত্বপূর্ণ। এই ধরনের গল্পে প্রায়ই দেখা যায় এই যে স্থানীয়দের সাবধানবাণী, সেটাকে অগ্রাহ্য করা থেকেই সমস্যা শুরু হয়। অরুণবাবু তো অভিজ্ঞ কর্মী, তিনি হয়তো ভেবেছিলেন এসব কুসংস্কার, তাই না? ঠিক তাই। সূত্র বলছে উনি ব্যাপারটাকে একদমই পাত্তা দেননি। হয়তো মনে মনে বা প্রকাশ্যে একটু হেসেই উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সেই রাতেই পরিস্থিতি একদম পাল্টে যায়। বিবরণ অনুযায়ী ঘড়িতে তখন রাত 1:56। অরুণবাবুর হঠাৎ ঘুম ভেঙে গেল, আর তিনি দেখলেন ঘরের কোণে রাখা সেই আয়নাটা, সেটার উপরে ঢাকা কাপড়টা কেউ যেন সরিয়ে দিয়েছে। ওহো! আর আয়নাতে? আর আয়নার দিকে তাকিয়ে উনি চমকে উঠলেন। নিজের মুখ দেখতে পাননি, নিজের প্রতিবিম্ব নেই। এটা তো আয়না নিয়ে যত ভয়ানক গল্প আছে তার মধ্যে খুব কমন একটা মোটিভ, কিন্তু সাংঘাতিক এফেক্টিভ। নিজের অস্তিত্ব নিয়ে যেন প্রশ্ন তুলে দেয়। সূত্রটা কি বলছে এরপর? আয়নায় তাহলে কি দেখা যাচ্ছিল, যদি নিজের মুখ না থাকে? আয়নাতে উনি দেখলেন একটা বাচ্চা মেয়ের মতন ছায়া, কিন্তু মুখটা উল্টো দিকে ঘোরানো, চোখ নেই, চোখের জায়গায় গর্ত, আর সারা মুখে যেন ফাটল ধরা। কি ভয়ানক! একটা বিকৃত প্রতিচ্ছবি। হ্যাঁ, আর সেই ছায়াটা নাকি ফিসফিস করে কথা বলছিল, আমার চোখ ফেরত দাও, আমি দুনিয়া দেখতে চাই। ভাবুন একবার অবস্থাটা। এই চোখবিহীন সত্তা বা বাচ্চার বিষয়টা, এটাও কিন্তু হরর জনরায় খুব পরিচিত। চোখে তো আমরা আত্মার জানালা বলি, তাই না? চোখ না থাকাটা একটা অসম্পূর্ণতা, একটা অতৃপ্তি, আর সেখান থেকেই হয়তো অন্যের কিছু কেড়ে নেওয়ার ইচ্ছেটা আসছে এখানে। হ্যাঁ, সেই অতৃপ্তি থেকেই যেন আক্রমণটা আসছে। এরপর ঘটনা আরও দ্রুত ঘটতে শুরু করে। ঘরের দরজাটা নাকি নিজে থেকেই সশব্দে বন্ধ হয়ে গেল। ধরাম করে আলো জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু সুইচ কাজ করছে না। ঘরটা থরথর করে কাঁপতে শুরু করল। পরিস্থিতি কমপ্লিটলি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদম। আর আয়না থেকে আবার সেই ফিসফিসে গলা ভেসে এলো, যার চোখ নেই সে তো চেয়ে নেয়, তুমি তো দেখছো, তাই তোমারটা চাই। কি ভয়ঙ্কর হুমকি! এই যে দরজা বন্ধ, আলো নিভে যাওয়া, ঘর কাঁপা, এগুলো প্যারানর্মাল ঘটনার বর্ণনায় আমরা প্রায় পাই। এটা আসলে ভিকটিমের অসহায়ত্ব আর আতঙ্কটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার একটা কৌশল। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? অরুণবাবুর কি পরিণতি হলো? পরের দিন সকালের ঘটনাটা আরও ভয়ানক। সহকর্মীরা যখন অনেক ডাকাডাকি করে সাড়া পেলেন না, তারা দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। সূত্র বলছে অরুণবাবু ঘরে ছিলেন না, ঘরটা পুরো ফাঁকা। ফাঁকা? তাহলে কোথায় গেলেন? সেটাই তো রহস্য। শুধু মেঝেতে পড়েছিল দুটো মানুষের চোখ, টাটকা। বলেন কি? শুধু চোখ দুটো? হ্যাঁ, আর দেয়ালে, ঘরের দেয়ালে কয়লা বা কিছু দিয়ে লেখা ছিল একটাই কথা, ৪৫-এর জন্য অপেক্ষা করো। ৪৫? এই ৪৫ সংখ্যাটা একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন রেখে যাচ্ছে। এর মানে কি? এটা কি পরবর্তী শিকারের নম্বর, নাকি অন্য কিছু? সূত্র যেহেতু এর কোনো ব্যাখ্যা দেয়নি, এই রহস্যটাই গল্পটাকে আরও বেশি করে তাড়া করে বেড়ায়। এই ধরনের আনসলভড ক্লু কিন্তু হরর ন্যারেটিভের অ্যাপিল অনেক বাড়িয়ে দেয়। ঠিক। বিবরণটা আরও বলছে যে ওই ঘটনার পর থেকে ৪৪ নম্বর ঘরটা তালাই বন্ধ থাকে,
অফিসিয়ালি সিল করে দেওয়া হয়েছে হয়তো, কেউ আর থাকে না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই আয়নাটা নাকি আজও ওই ঘরেই আছে, সরানো হয়নি। তাই নাকি? আয়নাটা রয়ে গেছে? হ্যাঁ, আর লোকমুখে শোনা যায়, মানে এখনও নাকি লোকে বলে যদি কেউ ভুল করে ওই আয়নার সামনে দাঁড়ায় সে নিজের মুখ দেখতে পায় না, তার বদলে নাকি ভেসে ওঠে এক চোখবিহীন অচেনা কোনো মুখের ছবি। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই আখ্যানটা খুব সচেতনভাবে কয়েকটা পরিচিত ভয়ের এলিমেন্টকে ব্যবহার করেছে। যেমন ধরুন নির্জন ব্যাংলো, রহস্যময় আয়না, অতৃপ্ত আত্মা বা ভুতুরে শিশু, আর সবশেষে একটা অমীমাংসিত রহস্য। এগুলো দিয়ে একটা বেশ গা ছমছমে পরিবেশ তৈরি করা হয়েছে। আর শুধু ভয় দেখানোই নয়, ওই 45 সংখ্যাটার মাধ্যমে একটা অসম্পূর্ণতার বোধ কিন্তু জিয়ে রাখা হয়েছে, যা শোনার পরেও মনে খোঁচা দেয়। সত্যি তাই। এই বিবরণটা শোনার পর আমার মনে একটা প্রশ্ন আসছে। আমরা যখন রোজ আয়নার সামনে দাঁড়াই তখন কি শুধুই নিজেদের দেখি, নাকি আমাদের পরিচিত মুখের আড়ালে কাঁচের ওই ঠান্ডা গভীরতার ভেতরে অন্য কিছুও লুকিয়ে থাকে, অন্য কিছু কি অপেক্ষা করে? এই ভাবনাটাই হয়তো এই গল্পের আসল রেশ, তাই না? হয়তো তাই এটা আমাদের ভাবার জন্য ছেড়ে দেওয়া হয়েছে।